কাজে এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব আব্দুল জলিল সাহেব। আমি জনাব আব্দুল জলিল স্যারকে সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিদায় ও দোয়া অনুষ্ঠান কলাকুমার প্রাইমারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা অল্প কিছুক্ষণের মধ্যেই এর সকল কার্যক্রম আরম্ভ হতে যাচ্ছে। আজ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র মহতি সভার অর্থাৎ কলাকুপা কুকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ের 2021 সনের এসএসসি পরীক্ষার্থীদের অনারম্বর এই বিদায় অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুযোগ্য অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ খালিদ হোসেন মৃধা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শিক্ষিকাবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আমার অতি প্রিয়, অত্যন্ত স্নেহের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানের সঞ্চালক মিসেস জিন্নাতারা শম্পা, উনি এই তোমাদের সামনে কবিতার দুটি চরণ বলেছেন। আর আজকের অনুষ্ঠানটি হচ্ছে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ একটা অনুষ্ঠান। এটা দিন বদলে গেছে, সময়ও বদলে গেছে। এখন কাউকে আর কোনো অনুভূতি কাউকে নাড়া দেয় না, কষ্ট দেয় না। ইভেন আগে আমরা দেখতাম যে পাড়া প্রতিবেশী কেউ মারা গেল, প্রতিবেশীরা গিয়ে সবাই একসাথে কান্নাকাটি করত। এখন আত্মীয় স্বজনরাও কান্নাকাটি করে না, বিভিন্ন দোহাই দিয়ে কান্নাকাটি করে না, কান্নাকাটি করা নাকি নিষেধ। একটি বিশেষ পরিস্থিতির কারণে তোমাদের পরীক্ষাটি 2021 সনের 1 ফেব্রুয়ারি না হয়ে 2021 সনের 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে। তোমরা সকলেই তা জানো। তো এবং সকল বিষয়ের পরীক্ষা হচ্ছে না, এবং পূর্ণ নাম্বারেও পরীক্ষা হচ্ছে না। অর্থাৎ আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছি। তো আমার একটু সামান্য ভুল হয়েছে, সেটি হলো প্রথমে একটু হইচই ছিল, তো নিজেকে মানিয়ে নেওয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। আমাদের মাঝে আরো একজন অতিথি উপস্থিত আছেন, তোমাদের অত্যন্ত প্রিয়, তোমাদের শ্রেণী শিক্ষকও ছিলেন গত বছরের মার্চ পর্যন্ত। তিনি আমাদের সবার প্রিয় আব্দুল জলিল স্যার, উনি ইয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এই তোমাদের বিদায়ের কথা শুনে সুদূর সাভার থেকে নিজের স্কুল ছেড়ে তোমাদের টানে এখানে চলে এসছেন। এখন আমি যেটি বলছিলাম যে তোমাদের যে উচ্ছ্বাস দেখলাম, এই জলিল স্যারের এই আকর্ষণ বৃথা। ছাত্রের প্রতি টিচারদের
সন্তানের প্রতি বাবা মায়ের যে ভালোবাসা, এটি কোনো বহিঃপ্রকাশ থাকে না। কখনো বাবা মা তার ভালোবাসার পরীক্ষা দেন না, তিনি শুধুমাত্র তার দায়িত্ব এবং কর্তব্য পালন করে যান। এজন্য আমাদের জোরের স্যারও এখানে বহিঃপ্রকাশ করতে আসেন নাই, তোমাদের স্নেহের কারণে, অন্ধ স্নেহের কারণে। শিক্ষকরা একটু অন্ধ স্নেহ পড়ায়, সবাইকে ক্ষমা করে দেয়, সব অপরাধ ক্ষমা করে দেয়, বাবা মাও তাই। আজকে তোমরা উচ্ছ্বাস প্রকাশ করবা নিজেদের মধ্যে। তোমরা 10-10টি বৎসর এই স্কুলে পড়েছ, 10 বছরে তোমার অনেক পরিচিত জন এই স্কুলে ছিল। তোমার বন্ধু বান্ধবী, জীবনের শেষ প্রান্তে গিয়েও তুমি তোমার এই বন্ধু বান্ধবীদের কথা মনে থাকবে। 1990 ব্যাচের যারা এসএসসি পাস করেছে তাদেরকে আমি দেখেছি, তারা প্রায় 100 ছাত্রছাত্রী তাদের পরিবার পরিজন নিয়ে স্কুলে এসছে। তারা গেট টুগেদার করেছে, একজন আরেকজনকে পেয়ে কি যে উচ্ছ্বাস, এটা কল্পনাও করা যায় না। এরপরে তারা তাদের বন্ধুদের যে বিস্তৃতিটা, এই বিস্তৃতিটা আরো বাড়িয়েছে। সেটা হচ্ছে 90 সালে যারা দোহার-নবাবগঞ্জ এবং নবাবগঞ্জ থানায় পাশ করেছে তাদেরকেও তারা বন্ধু হিসেবে আমাদের স্কুলে আমন্ত্রণ জানিয়েছে। এবং গত বছর না, এই বছরই সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রায় 4000 মানুষ, 90 ব্যাচের 4000 ফ্যামিলি মেম্বার সহ লোকজন এখানে এসেছিল। তারা গেট টুগেদার করেছে, খাওয়া দাওয়া করেছে। 91 ব্যাচের শিক্ষার্থীরা আমাদের কলাকপাড় কেপি উচ্চ বিদ্যালয়ে, তারা গত 2 বছর যাবৎ আমাদের অনেক শিক্ষার্থীদের দুঃখ দুর্দশার কথা শুনে তারা এগিয়ে এসছে। বন্ধু বান্ধবরা, সে লন্ডন থেকে 2 জন এসছে গত শুক্রবার দিন। তারা 2 ভাই লন্ডন থেকে এসছে, একসাথেই পড়াশোনা করছে 91 ব্যাচে, এবং তাদের অনেক মেয়ে বন্ধু। তারা এসে গত বছর আমাদেরকে 1,26,000 টাকা তোমাদের কথা শুনে কন্ট্রিবিউট করে গেছে গরিব এবং মেধাবী স্টুডেন্টদের জন্য। এই বছরও তারা প্রায় 1 লক্ষ টাকা এই গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য এসে গত শুক্রবার আমার হাতে তুলে দিয়ে গেছে। এই টাকা দিছে, এই কথা জানাইলাম এর জন্য না, জানালাম হচ্ছে এই স্কুলটা হচ্ছে তাদের একটা উপলক্ষ। তারা যে একসাথে বন্ধু বান্ধবী ছিল এখানে, আমি দেখছি একজন অনেকদিন পরে দেখা হলো, তাদের 30 বছর পরে নাকি দেখা হলো। একজন আরেকজনকে জড়ায়, কলেজের বন্ধুদের কথা মনে পড়বে না, নতুন তোমার ইউনিভার্সিটির বন্ধুদের কথা খুব কম মনে পড়বে, খুবই কম। কিন্তু তুমি যে বাল্যকাল থেকে যে স্কুলে পড়াশোনা করেছ, যাদের সাথে একসাথে বসে এক বেঞ্চে বসে খাতা টানাটানি করেছ, একটা আইসক্রিম কিনে 2 জনে খেয়েছ, একটা চকলেট কিনে 2 বন্ধু ভাগ করেছ, বেঞ্চে বসার জন্য ধাক্কাধাক্কি করেছ, একজনে আরেকজনকে একটা খুশি দিয়েছ, কেউ কারো নাক ফাটায় দিছে। এই কথাগুলো তোমাকে যে কিভাবে নাড়া দিবে সেটি তুমি কল্পনা করতে পারো না। এবং তোমার মনে হবে যে সবচেয়ে আপনজন ছিল আমার ওই বন্ধুটি, যে আমার খুশি দিয়ে নাক ফাটায় দিচ্ছে, ওকে তুমি সবচেয়ে বেশি মনে রাখবা। ক্লাসের মধ্যে কোন স্যারের ক্লাসে বেশি ডিস্টার্ব করেছ, ওই স্যারকে বেরিয়েই তুমি বেশি ভালোবাসা শুরু করবা, কারণ ওই স্যার তোমাকে কোনোদিন শাসন করে নাই। আবার সবচেয়ে বেশি যে টিচার তোমাকে শাসন করেছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে দিয়ে, তুমি তার কথা মনে করো। তুমি একটা ডিসিপ্লিন যদি জব করো, একটা কাজ করো, তোমার ওই ডিসিপ্লিন স্যারের কথা মনে পড়বে, যে আমার অমুক স্যার এরকম ডিসিপ্লিন মেনটেন করবে। তো তোমার টিচারদের কথাও
তুমি সারা জীবনে স্কুলের টিচারদের কথা বলতে পারবা না। হয়তো হেড স্যারকে বলে যাবা, হয়তো অনেক স্যারকে বলে যাবা, কিন্তু তোমার কিছু মনে কোঠায় কিছু টিচার সবসময় জাগ্রত থাকবে, ওই টিচারের কথা তোমার মনে পড়বে। এটি হচ্ছে স্কুল জীবন, সেই স্মৃতি। ওই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান, বিখ্যাত গান রয়েছে, পুরনো সেই দিনের কথা বলবি কিরে হায়। তোমরা কি এই গানটা শুনেছ? সেই আজকে সেই পুরনো স্মৃতিগুলো তোমার মনে পড়বে, মনে পড়ছে, পড়বে। তুমি একটু ডিপলি চিন্তা করো, আজকে বিদায়ের অনুষ্ঠান তোমরা যে উচ্ছ্বাস প্রকাশ করতেছ, এই উচ্ছ্বাসের কারণে তোমার অতীত স্মৃতির কথা কিচ্ছু মনে পড়তেছে না। তুমি যদি একটু চোখটা বুঝে স্কুলের সেই, যদি 6 থেকে ভর্তি হয়ে থাকো, ক্লাস 1 থেকে পড়ে থাকো, সেই স্কুলের রুমটা কল্পনা করো, ক্লাস টিচারের কথা কল্পনা করো, প্রথম তোমার যে নাম ডেকেছে তার কথা কল্পনা করো, যে টিচার তোমাকে বেশি শাসন করেছে, যে বন্ধুটি তোমাকে অনেক হেল্প করেছে, যে টিচার তোমার সাথে অনেক রাগ করেছে, তুমি কি কি দুষ্টমি করেছ স্কুলের মধ্যে, সব তোমার মনে পড়ে যাবে। এবং এগুলি মনে পড়ার কারণে তুমি যখনই চিন্তা করবা যে আমি তো আর সেই দিনগুলিতে ফিরে যেতে পারবো না, তখন থেকেই তোমার মনটা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, খারাপ লাগা শুরু হবে। আজকাল ডিজিটাল যুগ, আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, আমরা কেঁদে কেঁদে বের হয়েছি স্কুল থেকে। স্যারদের যখন সালাম করেছি, চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। আমার মনে আছে, আমার সবচেয়ে প্রিয় স্যার যতীন্দ্রচন্দ্র পাল মারতে মারতে পানিতে ফেলাই দিছিল। এই স্কুলের টিচার ছিল সে, আমার পাশের বাড়ি। আমাদের সালাম স্যারে বলছে যে যতীন বাবু এক ছাত্রকে ব্যাগ দিতে দিতে, এই যে এখানে যেখানে লাইব্রেরিটা আছে এখানে পুকুর ছিল স্কুলের, আমিও দেখছি, এসে স্যাররাও দেখছেন, এই পুকুরে ফেলে দিয়েছিল। এত একজন কড়া টিচার, তোমাদের ভাষায় মেজাজি টিচার, সে আমার সবচেয়ে প্রিয় টিচার। আমি আজীবন, তিনি বহু আগে মারা গেছেন, আমার প্রতিবেশী ছিলেন, সারা জীবন তাকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। তো তোমাদেরও হয়তো এমন থাকবে। এই যেটি বলছিলাম যে ডিজিটাল যুগ, তোমরা এসে বলেছে স্যার আমরা গেঞ্জি তৈরি করব, ওয়েল তৈরি করেছ, তোমরা পড়েছ, তোমরা একটু দাগাদাগি করবা, এটাও বলেছ, আমি সে করবে, কিন্তু সেটার সময় আছে, তাই না? তোমরা যখন হল রুম থেকে বাইরে চলে যাবা, তখন তোমাদের অনেক সময় আছে, ছবি তুলবা, একসাথে অনেক স্মৃতি থাকবে। তারপরে যদি কেউ কাউকে স্মৃতি হিসাবে একটা সই দিতে বলো, কোনো টিচারকে, কোনো তোমার বন্ধু বান্ধবকে, সেটা তোমরা ওখানে করবা। কিন্তু এখানে এসে দেখলাম যে কারো মনের মধ্যে কোনো ফিলিংস নাই। তো আমার মনে হয় তোমাদের মধ্যে ওই অনুভূতিটা এখন জাগ্রত আছে, এখন আছে। এটা আসলে আমি যেভাবেই বলি, যুগের চাহিদা অস্বীকার করার কিছুই নাই, অস্বীকার করা যায় না। তারপরেও এই অনুষ্ঠানটা হচ্ছে একটা ভাব গাম্ভীর্যের অনুষ্ঠান, ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান, এটাকে বলে বিদায় অনুষ্ঠান। এজন্য অনুষ্ঠানের গুরুত্ব বুঝে, আমি যদি মিলানে যাই ওখানে একরকম থাকবো, আমি যদি কনসার্টে যাই যেখানে গান হয় সেখানে আমার ফিলিংস একরকম থাকবে, আমি যদি খেলাধুলায় যাই সেখানে একরকম থাকবে, আর বিদায় অনুষ্ঠানে আছি একরকম। ঠিক আছে, আমি অনেক কথা বললাম, আমার আগে বক্তব্য দেওয়ার কিছু কারণ আছে। আমার একটা মিটিং আছে টিএনও অফিসে 3 দেওয়ালে। তো আমি শেষ সময়ে বক্তব্য দিতে পারবো না, বিধায় আগে আমি তোমাদের সাথে শেষ সময় পর্যন্ত আমি থাকতে পারবো না, এই জন্য আমি আগে বক্তব্য রাখছি। তো যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এখন কাজের কথা যেটি, সেটি হচ্ছে তোমাদের পরীক্ষা 14ই নভেম্বর থেকে শুরু। সবাই রুটিন ফলো করবে,
রুটিনটা ফলো করে তোমার সকালে পরীক্ষা না বিকালে পরীক্ষা, এবছর কিন্তু একটু ঝামেলা আছে, সকাল বিকাল আছে। তো যার সকালে পরীক্ষা তাকে কেন্দ্রের ভিতর সকাল প্রথম দিন সকাল 9টার সময় ঢুকতে হবে প্রথম দিন, এবং প্রতিদিন 9:30টার মধ্যে তোমাকে হলে বসে থাকতে হবে। 9:30টার সময় টিচার যাবে তোমার হলে, যাক বা না যাক তোমাকে 9:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি না করো তাহলে তোমার ওই রুল নম্বর, তোমার নাম রেজিস্টার্ড খাতায় স্যারেরা লিখে রাখবে যদি প্রথম দিন। এরপরে যদি তুমি দ্বিতীয় দিন যাও তাহলেও তোমার নাম দ্বিতীয় দিনে উঠবে। 3 দিনের পরীক্ষায় যদি 2 দিন লেট কাভার হও তাহলে অসুবিধা হতে পারে, অসুবিধা হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমাদের বোর্ড অফিসে মত বিনিময় সভার মধ্যে এই কথাগুলো বলেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। খুব মনোযোগ সহকারে শুনবা। সকাল 9টার সময় হলে থাকতে হবে। কয়টায়? 9:30টায়। প্রথম দিন কয়টায়? 9টা। এখন হলে প্রবেশ করার পর টিচার তোমাকে 2 ধরনের উত্তরপত্র সরবরাহ করবে একসাথে। একটি হচ্ছে এমসিকিউ, যেটাকে তোমরা নৈর্ব্যক্তিক বলো, এটা বহু নির্বাচনী। এমসিকিউর একটা ওএমআর শীট তোমাদেরকে দিবে, আর সৃজনশীল পরীক্ষার জন্য উত্তরপত্র দিবে। এই আধা ঘন্টার মধ্যে তোমাকে ওই 2টি ফর্ম, যেটাকে ওএমআর শীট বলে, এই ওএমআর শীটের নির্দিষ্ট জায়গায় তোমার রোল নম্বর, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার বিষয় কোড, আর অবজেক্টিভ পরীক্ষার জন্য যেটা সেট কোড তোমাদের টিচার তোমাদেরকে বলেছে প্রশ্নপত্র পাওয়ার পরে সেট কোড ফিল আপ করতে হবে। শুনেছ? তো এই সবগুলো তুমি পূরণ করবে। 15 মিনিট সময় পাবে, 10 থেকে 15 মিনিট তুমি সময় পাবে। 10টা বাজলেই টিচার তোমার খাতা স্বাক্ষর করা শুরু করবে। মিলে প্রবেশপত্র দেখে রেজিস্ট্রেশন কার্ড মিলিয়ে তোমার 2টা খাতার মধ্যে টিচার স্বাক্ষর করা শুরু করবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার 15টার সময় শুরু করবেন কেন? এই বছরের পরীক্ষাটাই হচ্ছে ভিন্নতর। কেন ভিন্নতর? তোমার পরীক্ষা 3 ঘন্টার জায়গায় হবে 1.5 ঘন্টা, এমসিকিউ 30 মিনিটের জায়গায় 15 মিনিট। তাহলে টিচারের কিন্তু স্বাক্ষর করার সময় নেই, 15 মিনিটের মধ্যে তিনি স্বাক্ষর করে সারতে পারবেন না। তোমার ওএমআর শীটের নাম্বার তুলতে হবে, আবার তাকে সিকিউ শীটের নাম্বার তুলতে হবে, তোমার হাজিরা তুলতে হবে। এই 15 মিনিটের মধ্যে তিনি পারবেন না। তোমাকে এজন্য 10:15টার মধ্যে ওটা শেষ করতে হবে। 15 মিনিট শেষ হওয়ার পরে তোমার এমসিকিউর যে উত্তরপত্রটা আছে, এই উত্তরপত্রটা তোমার ওই সংশ্লিষ্ট ইনভিজিলেটর তোমার কাছ থেকে নিয়ে যাবেন এবং তোমাকে সৃজনশীল প্রশ্নপত্র সরবরাহ করবেন। বুঝতে পেরেছ? ওএমআর শীট তুলবেন আর সৃজনশীল প্রশ্নপত্র তোমাকে সরবরাহ করবেন। এখন একটা ধাঁধা আছে এইবারের পরীক্ষায়, একটা কঠিন পরীক্ষা আছে। প্রতিবারের মতো এরকম না। এইবারের এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং। তোমরা পরীক্ষা দিয়েছো না মডেল টেস্ট? খুবই চ্যালেঞ্জিং এই কারণে যে তোমার এই বছর অপশন থাকবে 30টা। 30টার মধ্যে যে কোনো 15টার উত্তর দিতে হবে, যে কোনো 15টা। কিন্তু এখন 30টার জন্য 30টা প্রশ্ন থাকবে আর 120টা অপশন থাকবে। 120টা অপশন, প্রতিটার জন্য কয়টা অপশন আছে? 4টা। তাহলে 30টার জন্য কয়টা থাকবে? 120, আর 30টা হচ্ছে কোশ্চেন। তাহলে 30 আর 120, 150 বার। 150 বার কমপক্ষে তোমাকে চোখ বোলাতে হবে ওই অপশনের মধ্যে আর প্রশ্নপত্রের মধ্যে। এখন তুমি চিন্তা করো 15 মিনিটের মধ্যে তুমি ওই অপশনগুলো পড়ে উত্তর চুজ করতে পারবা কিনা? সম্ভব? সম্ভব না। আমার বেলাও সম্ভব না। এই পরীক্ষাটা হচ্ছে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা হয়। এই বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার মতো
তোমরা কি করবা, প্রশ্নগুলি দেখার সাথে সাথে অপশনগুলো তোমার চোখে ভাসবে, তুমি একটা কাঠ পেন্সিল নিয়ে যাবা, ওখানে সাথে সাথে দাগ দিয়ে ফেলবা এবং গলতে থাকবা কয়টা হইল, কয়টার মধ্যে তুমি দাগ দিলা। 15টা হয়ে গেলেই তুমি বৃত্ত ভরাট শুরু করে দিবা দ্রুত, চিহ্ন রেখেই তুমি দ্রুত শেষ করে 15টা শেষ করে দ্রুত বৃত্ত ভরাট করা শুরু করে দেবা। কারণ তুমি স্বভাবতই চেষ্টা করবা কি যে 30টা থেকে আমি 15টা দিব, তাহলে 1 নাম্বার প্রশ্ন থেকে শুরু করে 30 নাম্বার প্রশ্নপত্রে যাওয়ার আগ্রহটা তোমার অবশ্যই থাকবে। কারণ হচ্ছে তুমি বেটারটা বুঝবা যে কোনটার উত্তরটা কোন প্রশ্নের উত্তরটা আমি বেটার পারি। আন্দাজে উত্তর দেওয়া যাবে না, যাবে? তাইলে কিন্তু এই এমসিকিউ পরীক্ষায় যদি তুমি এই চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পারো তাহলে কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে। এমসিকিউতে ফেল করলে বড় বিপদ হয়ে যাবে, ফেল হয়ে যাবে। কারণ এমসিকিউর নাম্বার ডাবল হবে, তুমি যদি 1 পাও তাহলে 2 হবে। আগে 30 ছিল। এবার সিকিউর কথা বলি। সিকিউর সায়েন্সের স্টুডেন্টরা কয়টার উত্তর দিবা? 2টা। ওখানে যদি 100টা প্রশ্ন থাকে সিকিউতে, যদিও 100টা থাকবে না, প্রশ্ন থাকবে কয়টা? 7টা বা 9টা? 8টা। এই 8টা যতগুলি বিভাগই থাকুক, অনেক সময় প্রশ্নপত্রে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এরকম থাকে না? যে কোনো বিভাগ থেকে তুমি 2টা প্রশ্নের উত্তর দিবা। ইচ্ছা করলে তুমি ক বিভাগ থেকেও 2টা দিতে পারবা, মানে এক বিভাগ থেকেই 2টা উত্তর দিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নাই। আবার যে কোনো বিভাগ থেকে তুমি 2টা প্রশ্নের উত্তর দিতে পারবা। আমাদের কমার্সের ছেলে মেয়েদের একটা প্রবলেম আছে, তাদের হিসাব বিজ্ঞান পরীক্ষার মধ্যে বিভাগ আছে। আর্থিক বিবরণীর জন্য একটা বিভাগ আছে না আলাদা? যে কোনো বিভাগ থেকে তুমি যদি আর্থিক বিবরণীর উত্তর না দিতে চাও, নাও দিতে পারবা। তুমি যে কোনো 2টা প্রশ্ন উত্তর দিবা, কোনো বিভাগ টিভাগ নাই। যদিও প্রশ্নপত্রের গায়ের মধ্যে বিভাগ লেখা থাকবে, কারণ এই প্রশ্নপত্র আগে তৈরি হয়েছে, আগের নিয়মে। প্রশ্নপত্রের গায়ে যদি বিভাগ লেখাও থাকে, তুমি যে কোনো বিভাগ থেকে কয়টা প্রশ্ন উত্তর দিবা? 3টা। আর্টস এবং কমার্সের ছাত্রদের জন্য কয়টা? 3টা। আর সায়েন্সের স্টুডেন্টদের জন্য কয়টা? 2টা। বিভাগ যত ইচ্ছা তত থাকো, মনে থাকবে তো? এই মেন্টালিটিটা এইদিকে ধাবিত করবা, কারণ তোমরা এই পরীক্ষাটা দিয়ে খুব একটা অভ্যস্ত না। মাত্র একটা মডেল টেস্ট আমরা তোমাদেরকে নিয়েছি, আরো 2-4টা নিতে পারলে তোমরা অভ্যস্ত হয়ে যেতে, কিন্তু আমাদের হাতে তো ওই সময় নেই। যাই হোক, আর তোমরা সকালবেলা সুস্থ মস্তিষ্কে আমাদের পরীক্ষা তোমরা একটু খোঁজ খবর রাখবে। আর হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ে হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? তোমরা একটু খোঁজ খবর রাখবা, আমরা তোমাদেরকে জানাইয়া দিব। তবে একেবারে 99% ওখানে হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তারপরেও স্যারদের কাছে একটু খোঁজ খবর নিবা একদিন পরে। আর এই অনুষ্ঠানের পরে তোমাদের প্রবেশপত্র দেওয়া হবে। এই অনুষ্ঠানের পরে প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড না নিয়ে কেউ বাসায় যায় না, কারণ এটা গুরুত্বপূর্ণ জিনিস। আর পরীক্ষায় রওনা দেওয়ার আগে অবশ্যই তোমার বাবা মাকে বলবা যে প্রবেশপত্রের মূল কপি এবং রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি যেন তোমার সাথে মনে করে দিয়ে দেয়। তুমি তো মনে রাখবেই, তারপরে তোমার মাকে বলে রাখবা যে আম্মু আমি যদি ভুলে যাই, তুমি অন্তত এই দায়িত্বটুকু আমার জন্য পালন করো। খাওয়া দাওয়া যেমন তেমন, না খাইলেও চলবো, মেয়েরা তো খাবেই না। 1.5 ঘন্টার পরীক্ষা, মাত্র 1.5 ঘন্টার পরীক্ষা। আর সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যেহেতু তোমাদের কেন্দ্র সচিব, আমি আমার টিচাররাও থাকবে ওখানে। আমি যদি শুনি কোন টিচারের সাথে ওইখানে তোমার মানে অদূপ্তপূর্ণ আচরণ, তাহলে আমি ওই হেড স্যারকে বলে দেব আমার ওই ছাত্রকে টিসি দিয়ে দিবেন, ওখান থেকে কেন্দ্র থেকে বহিষ্কার করে দিবেন।
কোনো ইনভিজিলেটর যেন বলতে না পারে কলাকুপা কেপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেয়াদব, তাদের আচার আচরণ ভালো না। আমার আরো অনেক কথা ছিল, বলতে পারলাম না। তোমরা ইনভিজিলেটর যখন ঢুকবে সবাই দাঁড়িয়ে সালাম দিবে, আর কোন স্কুলের ছাত্ররা দেও বা না দেও, সালাম দিলে কি হয়? ক্ষতি হয়? কি পাওয়া যায়? তুমি কাকে সালাম দিচ্ছ? তোর টিচারদের সালাম দিচ্ছ। টিচার মানে টিচার, কলাকুপা স্কুলের টিচারও তোমার টিচার, ওই হরে কৃষ্ণ স্কুলের টিচারও তোমার টিচার। সালামের একটা বড় রকমের গুরুত্ব আছে। আমরা অনেকেই ভাব ধরে বসে থাকি যে আমি অনেক বড়, আমারে সালাম দিব। সালামের বিষয়টা কিন্তু তা না। সালাম আমার দৃষ্টিতে মানুষের অহংকার দূর করে, ভিতরের যে অহংকার থাকে। আমি যদি আমার ছোট আমার যে কলিগ আছে তাদেরকে আমি সালাম দেই, তাহলে আমার ভিতরে যে অহংকারটা আছে সেটি দূর হয়ে যাবে। এজন্য বড়দেরকে সবসময় কি দিতে হবে? সালাম দিতে হবে। নট অনলি টিচার, সব মুরব্বীদেরকে। কলাকুপা স্কুলের ড্রেস পরা, আমি যেটা ক্লাসে বলতাম, শিক্ষার্থীরা মুরব্বীদের রাস্তায় সালাম দিচ্ছে, এটি যদি মুরব্বীরা বলে তাহলে এই স্কুলে আমাদের পাঠদান সার্থক, A+ পাইতে হবে না। তুমি সালামের আরেকটা উপকারিতা হচ্ছে মানুষকে বিনয়ী করে। বিনয়ী বুঝো? মানুষকে নম্র, ভদ্র এবং সভ্য করে। তাহলে টিচার ঢুকলে তুমি সাথে সাথে সালাম দিবা। সালাম দিলে কি হবে? টিচাররা বুঝবে যে আমার এই ছাত্রটা ভালো, তোমার প্রতি একটা ভালো মনোভাব তার সৃষ্টি হবে। শিক্ষা দিয়েছেন, আমি জানি আমাদের শিক্ষকরা খুব ভালো শিক্ষা দিয়েছেন। সুতরাং তোমরা তাদের আদেশ নির্দেশগুলো সুন্দরভাবে অনুসরণ পূর্বক পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই SSC 2021 সালে কৃতকার্য হও, এই দোয়া আমরা সবাই মনে প্রাণে তোমাদের জন্য করি। আমি আশা করছি যে আমার এই কথাগুলো এবং আমাদের টিচার এবং অন্যান্যরা আরো কথা বলবেন, তোমাদের মধ্যে যারা আছে তারাও কথা বলবেন। সবাই অন্তত পক্ষে এই পরীক্ষার কয়দিন তোমরা ঠিকঠাক ভাবে থাকবে। এরপরে কলেজে যাবে, কলেজে গিয়ে ওখান থেকে এক ধরনের শিক্ষা পাবে, তারাও ভালো শিক্ষা দিবে। ইউনিভার্সিটিতে যাবে, ভবিষ্যতে তুমি এই দেশের একজন আলোকিত মানুষ হবে, তুমি ফ্যামিলির, তোমার পরিবারের একজন সম্পদ হবে। ধন্যবাদ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহ আলমকে তার মূল্যবান এবং উপদেশমূলক বক্তব্যের জন্য। আজ আমরা এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি যেখানে একদিকে তোমাদের বিদায় দিতে আমাদের মন কাঁদছে, অন্যদিকে একটা নতুন পথে তোমরা চলে যাচ্ছ, তোমাদের সামনে দিকে এগিয়ে যাচ্ছ। এটা ভেবে আমাদের মন আনন্দে ভরে উঠছে।